হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল হেল্পারে। তো আজকের এই ভিডিওতে আমরা বেঙ্গলি এমআইএলের এইচএস 2026-এর জন্য পদ্মাংশ অংশ থেকে যেগুলো কোয়েশ্চন এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং বাংলার উত্তরগুলো কীভাবে লিখতে হয় যাতে ভালো একটা মার্কস আসে তার জন্য আমি তোমাদের কিছু টিপস অ্যান্ড টেকনিক দেবো। দেখো, সবাই এই সাবজেক্টটাকে অ্যাভয়েড করে যে হয়ে যাবে বাংলা, ঠিক আছে, আমাদের মাতৃভাষা অনেক ছোটোবেলা থেকে পড়ে আসছি, মার্কস হয়ে যাবে। বাট দেখা যায় ওই পেপারটাতেই মার্কস কম আসে, ঠিক আছে। স্টুডেন্টদের অনেকরা ফেল করে, কারণ এখানে তো কোনো গ্রেজ মার্ক বেসিক্যালি হয় না, বাট 30 পাওয়াটাও একটু কঠিন হয়ে দাঁড়ায় যদি তুমি ভালো করে বুঝো না, আনসারগুলো লিখতে পারো না, ঠিক আছে, একদম ব্ল্যাঙ্ক যদি হয়, ঠিক আছে। তাহলে আমি এবারে বাংলাটা একটু আগে থেকেই দিচ্ছি। অন্যবার দেখো এখনও তোমাদের কাছে 10-12 দিন আছে, তোমরা 10-12 দিন অনেকটা কোর্স করতে পারবে, ঠিক আছে। এবং আমাদের সাপোর্ট সিস্টেম তো থাকবেই তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো আমাদের এইচএস 2025 আমি বাংলা যেগুলো দিয়েছিলাম, এসে দিয়েছিলাম, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এসেছে এবং স্টুডেন্টরা অনেকটা উপকৃত হয়েছে। আমি তাই বাংলাতে কোর্স কমন দিই না, আমি দিতে পারতাম একটি সিলেক্টিভ পিডিএফ বানিয়ে যেখানে বাংলার সিলেক্টিভ কোয়েশ্চেন দিয়ে বলতাম এগুলাই আসবে, বাট বাংলাতে এটা প্রেডিক্ট করা যায় না যে কোনটা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো যেহেতু তোমাদের ভুল পথটা আমি দেখাবো না এবং কীভাবে আনসারগুলো লিখতে হয় মুখস্থ বিদ্যার উপর আমি বিশ্বাসী নয় বাংলায়, ঠিক আছে, যে কোনো পেপারেই, বাট বাংলাতে ক্ষেত্রে তোমাকে বানিয়ে লিখতে হবে, নিজের যেগুলো অনুভব সেগুলো ব্যক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এই ভিডিওতে পদ্মাংশ সহযোগে দুইটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2024 অ্যান্ড 25-এর কোয়েশ্চেন প্যাটার্নের উপর একটু আলোচনা করবো। যেহেতু এবারের আমাদের আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান স্যার বলেছেন যে এবারে ক্রিটিক্যাল থিঙ্কিংয়েরও কিছু কোয়েশ্চেন আসবে, মানে একটু চিন্তাভাবনা করে কনসেপচুয়াল কোয়েশ্চেন, তাহলে এটা এমআইএল ক্ষেত্রে উপযোগী হতে পারে, তার জন্য আমি ভিডিওটি বেসিক্যালি বানাচ্ছি। তাহলে আমি এক একটি চ্যাপ্টার, একটু ভিডিওটা লম্বা হতে পারে, তোমরা একটু দেখো, যার ফলে তোমাদের বাংলা সম্বন্ধে যত ধরনের মানে প্রশ্ন থাকবে সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি অলরেডি একটি ভিডিও সিলেবাস রিলেটেড দিয়েছিলাম যেখানে তোমরা প্রচুর ভালোবাসা আমাদের দিয়েছো, এভাবে সাপোর্ট করবে আমাদের, ঠিক আছে। চলো আর দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করছি। এই যে অন্নদার আত্মপরিচয়, এটি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা, ঠিক আছে। এটি তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার বিভিন্ন চিত্র উনি তুলে ধরেছেন। তাহলে এবারে এই চ্যাপ্টার থেকে দেখো প্রথম কোয়েশ্চেন যেটা, অষ্টাপদ শব্দের অর্থ কী, যেটা 2018 এসেছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট অর্থ, ঠিক আছে। অর্থ তো আসেই, তোমরা জানো দুইটা। তাহলে অষ্টাপদ শব্দের অর্থটা হচ্ছে শোনা, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন একটু আগে আমি আলোচনা করলো, অন্নদার আত্মপরিচয় কবিতার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অন্নদামঙ্গল। এক মার্কে কোয়েশ্চনগুলো এত সোজা আসে, বাট কোনো সময় বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা নোটের প্রশ্নগুলো লিখি, ঠিক আছে, আমার বিভিন্ন প্রকাশনীর নোটস আছে, যেক্ষেত্রে মার্কসটা কাটার একটা চান্স আছে, ঠিক, কারণ পরীক্ষকরা বানানো জিনিস পছন্দ করে, ঠিক আছে, যেখানে তোমার নিজের অভিমত থাকবে। মুখস্থ জিনিস যদি ভুলে যাও তাহলে লিখতে পারবে না, ঠিক আছে। নেক্সট, সেউতি বলতে কী বুঝো, জল সেচার যে কাঠের একটি পাত্র, ওইটা 2020-তে এসেছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বামিনী অথবা মধুকর, কুকনাথ নদ পদ্মফুল, ঠিক আছে। এই কোয়েশ্চনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখানে কুলীন জাতি সেখানে কুন্দল, কুলীন জাতি যারা একটু ধনী উঁচু স্থান তারা প্রচুর বিবাহ করত, কুলীন জাতি, সেই কুলীন জাতির কথা বলা হয়েছে। আচ্ছা, সেকেন্ড, এই কবিতাটা দ্ব্যর্থবোধক ভাষায়, মানে যেখানে দুইটি অর্থ, পাটুনি একটা ভাবছে আর অন্নদা মানে অন্নপূর্ণা আলাদা অন্য কোনো কথা বলছেন, তাহলে দুজনের কথার যে একটি কনভারসেশন সেটাই সম্পূর্ণ কবিতার মধ্যে ফুটে উঠেছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যেমন সপ্রসঙ্গ ব্যাখ্যা, বা ওই যে দ্ব্যর্থবোধক ভাষায় যেটা বলা হয়েছে যে কুকোথায় পঞ্চমুখ কণ্ঠবরাবি, সেখানে শিবের কথা বলা হচ্ছে, কেবল আমার সঙ্গে দ্বন্দ্বহীন্যাস, এবং পাঠনি ভাবছে যে তার স্বামীর কথা ভালো নয়, তার স্বামী খারাপ, ঠিক আছে, পঞ্চমুখ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্বহীন্যাস, এখানে দ্বন্দ্ব বলতে মিলন বুঝাচ্ছে, সে বলছে তাদের মধ্যে ঝগড়া হয়। এই যে দুইজনের যে দুভাবে ভাবা, বা অন্যদা যেটা বলছেন পাটনি সেটা বুঝতে পারছে না, সে বুঝেছে। টিকা লিখো, যেমন পাটনি আসতে পারে অন্নপূর্ণা, অন্নপূর্ণাটা খুব এবারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অন্নপূর্ণা সম্বন্ধে তোমরা টিকাটা শিখবে, যেখানে শিবের মহিমা তোমরা গুণগান ব্যাখ্যা করবে। তাহলে অন্নপূর্ণাটা এবারের জন্য একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অতি বড় বিদ্যপতি সিদ্ধুতে নিপুণ, কোন কপালে তার আগুন, পঙ্কিতি দ্ব্যর্থবোধক, এই এগেইন এক্সপ্লেনেশন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অভিমাতে সমুদ্রেতে ঝাঁপ দিলা, বক্তার ভাইকে তার সমুদ্রে ঝাঁপ দেওয়ার পৌরাণিক প্রসঙ্গটি বুঝিয়ে বলে আলোচনা করবে। কোনো গুণ নাহি তার কপালে আগুন, কে কার সম্পর্কে কথা বলছে, মন্তব্যটির প্রকৃত অর্থকে, এখানে অন্নদা পাটনিকে বলছেন তার কোনো কপালে আগুন, শিবের কথা বেসিক্যালি বোঝানো যায়, বাট সে অন্য কিছু ভাবছে, এই কথাটার প্রকৃত অর্থটা কি, মানে অন্নদা কী অর্থ বোঝাতে চাইছেন। শিখা অমায় সে পূর্ণ রসের মধ্যে, এই যে এটা অন্য একটা চ্যাপ্টার, ঠিক আছে, মাতৃহৃদয় কবিতার একটি লাইন এখানে চলে এসেছে, সেটা আমরা ওই চ্যাপ্টারে আলোচনা করব, ঠিক আছে।
এখান থেকে বড় প্রশ্ন খুব একটা আসে না, বাট এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন অন্নদার আত্মপরিচয় কবিতার যে তৎকালীন সমাজের যে ছবি ফুটে উঠেছে সেটা আলোচনা করে, মানে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার যে চিত্র সেই সময় ফুটে উঠেছিল সেটা নিয়ে একটু তোমরা পড়বে, কারণ সেই সময়কার আলোচনা সম্বন্ধে এখানে জিজ্ঞেস করা হয়েছে। তাছাড়া এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। আর আমার সন্তান থাকে দুধে ভাতে, এই দুইটা কোয়েশ্চন একটু ইম্পর্টেন্ট। আরেকটা আছে সেউতিতে পদদেবী রাখিতেই এগেইন সপ্রসঙ্গ ব্যাখ্যা, এইগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে? তো এগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে যে সপ্রসঙ্গ সেউতিতে পদদেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। এটা পাটুনি আশ্চর্য হয়েছে অন্যদা যখন নামছেন, তো ওইগুলা। অতিরিক্ত প্রশ্ন সম্বন্ধে আমি এতটা আলোচনা করবো না, কারণ এখান থেকে আসার খুব একটা চান্স নেই, বাট শর্ট প্রশ্নগুলো একটু দেখতে পারবে। আর শর্ট প্রশ্নটা কী দেখবে, অন্নপূর্ণার আরেক নাম কি অন্নদা, তোমরা এগুলো জানো। তোমরা যদি কবিতাটা সুন্দর করে বুঝে নাও তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। তোমাদের যদি সাহায্য লাগে আমরা এক্সামের আগে একটা লাইভ ক্লাস নেব, যেখানে তোমাদের যেগুলো ডাউট আছে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে সেগুলো নিয়ে আমরা একটু কনফিউশন ক্লিয়ার করতে পারি। এখানে জাস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আমি দিচ্ছি, এবং বাকি আরও যেগুলো এই চ্যাপ্টার রিলেটেড যদি আরও ক্রিটিক্যাল কিছু আসে সেগুলো আমরা কোয়েশন অ্যানালাইসের সঙ্গে আলোচনা করব। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল অন্নদার আত্মপরিচয় থেকে কী কী আসতে পারে। তাছাড়া তোমাদের বইয়ের পিছনে যেগুলো শব্দার্থ আছে অন্নদার আত্মপরিচয় সম্বন্ধে, যেমন তরায়, দ্বন্দ্ব, পঞ্চমুখ, সেউতি যেটা নৌকাতে জল সেচবার কোনো পাত্র, অষ্টাপদ, সোনা, এইগুলো একটু পড়বে, অর্থগুলো বইয়ের পিছনে যেগুলো অর্থ আছে। আর বইয়ের মধ্যে যেগুলো প্রশ্নাবলিতে কোয়েশ্চন আছে এইগুলো ছাড়া আর কিছুই আসে না, যেমন পাটুনির বাক্যে মাতা হাসি অন্তরে মাতার পরিচয় দাও। এইগুলোই মেইন চ্যাপ্টারে যেগুলো আছে কবিতা যদি ভালো করে বুঝো, আর এই যে প্রিভিয়াস ইয়ার যেগুলো আমি দিচ্ছি তোমাদের, ওইটা পড়লে বাংলা এমআইএলের জন্য নিশ্চিন্ত ভালো একটা মার্কস আসবে। বাট কোয়েশন লিখার তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? যেমন অন্নদার আত্মপরিচয় তৎকালীন সমাজের বাংলা বা বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথমে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কোন প্রসঙ্গে লেখা হয়েছে, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, যদি সার প্রকাশকাল জানো সেটা জানবে, তারপর মূল উত্তর দিকে অগ্রসর হবে, ঠিক আছে? তাহলে এই অন্নদার আত্মপরিচয় মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আমাদের নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ইহাতে বুঝিনু দেবতা নিশ্চয়ই, এই পার্টেরই মেইন সমাজ জীবনের চিত্র, আর খুব একটা দরকার নেই, মূল বিষয় আলোচনা আসে না এই চ্যাপ্টার থেকে। সপ্রসঙ্গ বিয়ে আসতে পারে, এগুলো তোমরা জানো, আমার সন্তান যেন থাকে দুধে ওইটা আগের যেটা পার্ট। সেকেন্ড হচ্ছে বঙ্গভাষা, সেখানে মাইকেল মধুসূদন দত্ত, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেমন চতুর্দশপদী কবিতা কি। এটা নিয়ে আমি একটু আলোচনা করি। চতুর্দশপদী কবিতা মানে যেখানে 14টি সনেট বা চতুর্দশপদী কবিতা, যেটা প্রথম সূত্রপাত করেছিলেন ইতালীয় কবি পেত্রাক, ঠিক আছে? যেটা পরবর্তীতে সনেট আমরা বলি বাংলাতে চতুর্দশপদী কবিতা, 14টি লাইন 14টি অক্ষর, প্রথম 8টি লাইন অষ্টক, পরবর্তী 6টি লাইন শতক। এইটা আসতে পারে যে চতুর্দশপদী কবিতাটা কি আসলে, ঠিক আছে? এবারে মাইকেল মধুসূদন দত্ত থেকে যেমন বঙ্গভাষা কবিতার কবিকে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, ভাণ্ডার শূন্যস্থান পূর্ণ আসতে পারে। এখানে পরধনে মত্ত ভ্রমিনু পরদেশে ভিক্ষা, সেখানে তোমরা মাইকেল মধুসূদন দত্তের ওই যে বাইরে গিয়ে উনি যে আক্ষেপ করছেন বঙ্গভূমির জন্য, এই প্রসঙ্গটা, এই যে চতুর্দশপদী কবিতা কাকে বলে 2020-তে এসেছে, আমি যেটা আলোচনা করলাম সেইটাই চতুর্দশপদী কবিতা আসলে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে বড় উত্তর খুব একটা আসে না, বাট এই কোয়েশ্চনটা আসবে, ঠিক আছে? যেমন বঙ্গভাষা কবিতার কবির আত্ম অনুসূচনা, জীবনের যে শেষে তিনি সেলফ রিয়েলাইজেশন করছেন, যে আমি এতদিন কি করলাম, এতদিন আমার হাতে এত ভালো জিনিস রেখে, আমার ভাষাকে রেখে আমি অন্য জায়গায় চলে গেছিলাম, আমার হাতে রত্ন থাকা সত্ত্বেও শেষে তিনি বলছেন না যে আমি শৈবাল ধরে রেখেছি কমল কাননকে ভুলে। এবং উনার যে নাটক বুড়ো শালিকের গাড়েরও, ঠিক আছে, এইগুলা ফ্রান্সে থাকাকালীন তিনি কি নাটক লিখেছেন, এইগুলো একটু পড়বে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মাতৃভাষা রূপে খনিমণি পূর্ণজাল, এটা এগেইন আবার মাতৃভাষার যে মহিমা কতটুকু তিনি বাংলায় এসে সেটা অনুমান করেছিলেন। 7 বৎসর মোটামুটি লিখে তিনি বাংলাতে অনেক সুপরিচিতি লাভ করেছিলেন মাইকেল মধুসূদন দত্তর। এই যে কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো, আমি এগুলো নিয়ে একটু আলোচনা করবো, কারণ এখানে তার একটা বিখ্যাত নাটকের নাম তোমরা আসতে পারে, ঠিক আছে? মাতা পিতার নাম আসবে না, বিখ্যাত নাটকের নাম, তাছাড়া 2টি প্রসহনের নাম, বুড়ো শালিকের গাড়েরও, একেই কি বলে সভ্যতা, শর্মিষ্ঠ, এগুলো তার 2টি প্রহসন, এগুলো তোমরা একটু পড়ে রাখবে। দেন আর তো খুব একটা এখান থেকে নেই। পরদেশে ভিক্ষাবৃত্তি, এটা তোমরা তো জানো, কারণ তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন এবং তিনি ফ্রান্সে থাকাকালীন এই চতুর্দশপদী কবিতাগুলো লেখা আরম্ভ করেছিলেন, ঠিক আছে? বাংলা সাহিত্যে তাকে মধুকবি বলা হয়। এই প্রশ্নটাও তোমরা পড়তে পারো যে তাকে কি বলা হয় বাংলা সাহিত্যে? মধুকবি। সে বাংলা সাহিত্যে কবি মাইকেল মধুসূদন দত্ত কী নামে পরিচিত? মধুকবি। এই যে কয়ের এক যেটা,
প্রশ্ন, সেটার একটা উত্তর। তাহলে এটাতে মোটামুটি আমরা বোঝা গেল যে যেগুলো শর্ট প্রশ্ন আছে সেগুলো পড়লে হয়ে যাবে, আর যেগুলো তোমাদের সিলেবাসে তোমাদের প্রশ্নাবলীতে আছে সেগুলো পড়লে হবে, এবং শব্দার্থ যেটা সেটা তোমাদের বই থেকে পড়বে, ঠিক আছে? শব্দার্থটা একটু পড়বে। তাছাড়া চতুর্দশপদী কবিতা কাকে বলে, কুললক্ষ্মীকে। তাছাড়া পরবর্তী যেগুলো তোমাদের চ্যাপ্টারে আছে সেগুলো পড়লে হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমি আর কিছু দিচ্ছি না, বঙ্গভাষা মধুসূদন দত্ত, এবং আমার এই প্লেলিস্টে আমাদের বঙ্গভাষার এক্সপ্লেনেশন আছে, তোমরা দেখতে পারো। নেক্সট, মাতৃহৃদয়, সেটা প্রিয়ঙ্বদা দেবী, যার পৈতৃক পদবী ছিল বাগচি। সেটাকে আমরা আমাদের চ্যানেলে একবার আলোচনা করেছিলাম, সেখান থেকে আসতে পারে যেমন অর্থলিখ, স্পন্দন। মাতৃহৃদয় কবিতার যে কবি কাকে মা বলে, ধরিত্রী পৃথিবীকে মা বলে সম্বোধন করছেন, সুজা উত্তর। খুব একটা আসে না এখান থেকে। আরেকটা প্রশ্ন যেমন তবু ফুটিয়াছে ফুল জ্বলিছে আলোক, এখানে মায়ের যে সহানুভূতি বা মায়ের যে প্রেম, মায়ের এখানে মানে বেসিক্যালি কী বোঝানো হয়েছে, তবু ফুটিয়াছে ফুল জ্বলিছে আলোক উজ্জ্বলিয়া রাত্রি দিন দুলুক ভুলুক, মানে তোমার যে সন্তান হারিয়েছে সেই বেদনা, মানে প্রিয়ঙ্বদা দেবী বলছেন যে তোমারও তো নিত্যদিন সন্তান হারাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে পৃথিবীকে, তুমি কীভাবে সহ্য করছো, আমি তো সহ্য করতে পারছি না। সেখানে এই গল্পের কবিতার আলোচনা। অনেক দিন হয়েছে এগুলো একটা টাচে নেই, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তোমরা একটু কনসিডার করবে। নেক্সট, প্রিয়ঙ্বদা দেবী মাতৃহৃদয় কবিতাতে কেন মাকে সম্বোধন করেছিলেন, দরিদ্রীকে, তালিক। এটা আবার সোজা একটা প্রশ্ন। মাতৃহৃদয় কবিতাটি কার লেখা, প্রিয়ঙ্বদা দেবী, এবং তার অন্যান্য যেগুলো গ্রন্থ সেগুলো নিয়ে একটু পড়বে, ঠিক আছে? তো এখান থেকে আরেকটা প্রশ্ন, যেমন ওই যে সে পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায় নিহিতার্থ ব্যাখ্যা করে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, অতিরিক্তের মধ্যে আছে যে সেই পূর্ণ রহস্য মন্ত্র আমাকে শেখাও, যে তোমার যে সহ্য গুণ, ঠিক আছে? এই 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 লাইনের রেফারেন্সে কিন্তু আগের উত্তরটা, তবু ফুটিয়াছে ফুল আলোক রাত্রি দিন দিলুক ভুলুক, মানে তোমার এই যে নিত্যদিন সব হারিয়ে যাচ্ছে, তোমারও তো কত হারাচ্ছে, কিন্তু তুমিও তো তোমার নিত্য কার্য চলছে, তোমার সূর্য উঠছে, তোমার ফুল ফুটছে, কী করে তোমার যে সহনশীলতা সেই গুণ আমাকে শেখাও। তাহলে এখান থেকে খুব একটা উত্তর নেই। আর যদি বড় প্রশ্নের ক্ষেত্রে যাও, এই চ্যাপ্টার থেকে বেশি বড় প্রশ্ন আসে না, বাট আসতে পারে যে প্রিয়ঙ্বদা দেবী কবিতার মূল ভাব তো তোমরা জানো, এটা তোমরা পারবে। আরেকটা এখান থেকে আসতে পারে তার যে সমাজ সংস্কারক কাজ, কারণ উনি শিক্ষার সাথেও জড়িত ছিলেন, ঠিক আছে? তাছাড়া তার দুটি কাব্যগ্রন্থ পড়ে রাখবে, আর শব্দার্থ টিকা তোমরা চ্যাপ্টার থেকে পড়ে নেবে, ঠিক আছে? তার প্রকৃতি প্রেমেরও কিছু পরিচয় পাওয়া যায় তার কবিতার মধ্যে। এই ছোটো ছোটো জিনিসগুলো যদি তোমরা জানো, উত্তর লেখার ক্ষেত্রে খুব সাহায্য হবে, এবং তোমাদের প্রশ্নের বইয়ের পিছনে যেগুলো প্রশ্ন আছে সেগুলো একটু ভালো করে পড়লে আমার মনে হয় ভালো হবে। এখানে ইম্পর্ট্যান্ট দেওয়ার খুব একটা জিনিস নেই, বাট আমি এই যে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে একটু যেগুলো আলোচনা করি সেগুলো তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে খুব সাহায্য দেবে। একটু লম্বা হতে পারে, প্লিজ তোমরা একটু দেখো। নেক্সট, কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতা। প্রথম প্রশ্ন, যেমন কৃপণ কবিতা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারিকে কী বলেছিলেন? এইগুলো প্রশ্ন, এগুলো একটু তোমরা ফাইন্ড আউট করে আবার পড়বে, ঠিক আছে? আমায় কিছু দাও গো বাড়িয়ে দিলাম হাত, পংক্তিটি কোন কবিতার, কৃপণ কবিতার? কে কার কাছে কেন হাত পেতেছেন? রাজা হাত পাচ্ছেন। রাজাধিরাজ রথ থেকে নেমে কিচকি ছড়িয়ে দেবেন এবং তার নিয়ে ভিখারিরা কী করবো ভেবেছিলেন, সেটা একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট, 2019 এসেছে। নেক্সট, এখান থেকে প্রশ্ন যেমন আসতে পারে, দিলেম যা রাজ ভিখারিকে স্বর্ণ হয়ে ফিরে, 2020 এসেছে, তখন কাদি চুকের জলে দুটি নয়ন ভরে তোমায় দিইনি কিছু সকল শূন্য করে। রাজাকে যদি আমি সকলটা দিতাম তাহলে আরও বেশি পেতাম, কৃপণ ভাবছে, ঠিক আছে? কিন্তু সে দেয়নি তার সর্বস্ব, কারণ সেও গরিব ছিল। কৃপণ কবিতার কবিকে, ভিখারি না রাজ ভিখারি তোমার মতে? এটা একটু কন্ট্রোভার্সি টাইপ কোয়েশ্চেন, কি কৃপণ কবিতায় কৃপণকে, ভিখারি না রাজ ভিখারি? তোমার মন্তব্যের সপক্ষে যুক্তি দাও। এটাতে কেউ যদি বলে না সে ভিখারি, কেউ আবার রাজ ভিখারিও বলতে পারে, তাহলে সবার যে ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউটা আলাদা হতে পারে। তাহলে এই কোয়েশ্চেনটা একটা দেখা গেল কমন কোয়েশ্চেন। ইহাতে বুঝিনি তুমি দেবতা নিশ্চয়, কে কাকে কথা বলেছে? এটা এগেইন আবার অন্য চ্যাপ্টার থেকে এসেছে, অন্যদের আত্মপরিচয়, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে খুব একটা কিছু আসে না, শুধু এই জিনিসটা পড়তে পারো যে কৃপণ কবিতায় কৃপণকে, ভিখারি না রাজ ভিখারি, তোমার মন্তব্যের সপক্ষে যুক্তি দাও। আর খুব একটা এখানে লাগে না, এখানে কাহিনী চিত্রণ বা রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনার স্বরূপ এগুলো খুব একটা আসে না, ঠিক আছে? রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনার স্বরূপ ভাবলে এই যে দুই দিকের ভাবটাকে তোমরা এখানে আলোচনা করতে পারো, বাট আমার মনে হয় না এটা আসবে ওই যে ঈশ্বর চেতনার স্বরূপ, যেটা বেশি কমন হচ্ছে কৃপণ কবিতায় কৃপণকে, ভিখারি না রাজ ভিখারি। তাহলে এখান থেকে চলে গেল, এবারের এখান থেকে আর কিছু অতিরিক্ত পড়তে হবে না।
এটা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। কবিতাটা একটু ভালো করে করবে, কারণ রিপন কবিতাটা একটু টাফ আছে, ঠিক আছে। এখানে অর্থ বহুটা আছে, এখানে ব্যক্তিগত সবার আলাদা পয়েন্ট অফ ভিউ। এই যে ভিখারি না রাজভিখারি, এটার উত্তর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লিখতে পারে, ঠিক আছে। তাহলে এবারে আমাদের কৃপণটা শেষ হয়ে গেল। এবারে কুলি মজুর, আমরা তো জানি কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহী কবি। সমাজের মানুষের যখন মানুষ কষ্ট পায়, মানুষ যখন অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, তখন তিনি তার পাশে দাঁড়ান, গর্জন করেন, তাই তাকে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলাম। এখানে নজরুল ইসলাম সম্বন্ধে একটু কিছু আসলে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। আমার বিশ্বাস তোমরা লিখতে পারবে, কারণ কাজী নজরুল ইসলামের ছোটো থেকে আমরা কবিতা পড়ি, ঠিক আছে। তো কাজী নজরুল ইসলামের তিনি সবসময় বিদ্রোহী ভাব, তার বিদ্রোহী কবিতা লিখতেন। এই কবিতাও তার কোনো ব্যতিক্রম নয়, যেখানে তিনি কুলি মজুরদের কথা নিয়ে আলোচনা করছেন, যে কুলি মজুররা কীভাবে বাবু সাহেবরা তাদের অবমাননা করে, তাদের কষ্ট দিয়ে, তাদের নিপীড়ন করে। এই কবিতায় বলতে বলতে বলছেন যে প্রদীপের নিচে যেমন অন্ধকার বাদে, আজকের দিনে যারা সমাজে অত্যাচারিত, নিপীড়িত, নিচু স্তরের মানুষ, তাদের জন্যই আর সমাজ বেঁচে আছে, বা বেঁচে থাকা বলবে না, যে তাদের জন্যই সমাজের নিত্য কাজগুলো চলছে, মানুষ সুন্দরভাবে চলতে পারছে তাদের ত্যাগের ফলে, ঠিক আছে। শাবল হাতুড়ি গাইতি নিয়ে যারা এগিয়ে এসেছিল, বা যাদের বলিদান দিয়েছে, তাদের জন্যই আজকে আমরা ভালো করে থাকতে পারছি। যদি আলোচনাটা মনে হয় তোমাদের দরকার, তাহলে কমেন্ট করতে পারবো, আমি আলোচনা করবো এটা নিয়ে, কুলি মজুর, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কুলি মজুর কবিতার রচয়িতাকে কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সর্বহারা আমার মনে হয়, ঠিক আছে। একটু চেক করে নিতে পারো, ঠিক আছে। তো কোন সালে এটা প্রকাশিত হয়? 1926 সালে, ঠিক আছে। কুলি মজুর কবিতায় পাহাড় ভাঙ্গার জন্য কোন কোন হাতিয়ার, এই যে একটু আগে বললাম যেটা শাবল হাতুড়ি গাইতে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে একটা টিকা খুব কমন আসতে পারে, যেটা হচ্ছে দদিচি মুনি, ঠিক আছে। দদিচি মুনির সম্বন্ধে একটু আলোচনা করবে। ওই যে বৃত্রাসুরকে সংহার করার জন্য উনি যে বজ্র ইন্দ্রের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, ঠিক আছে। এই যে দদিচি মুনির টিকাটা 2022-তে এসেছে, এটা এবার আসার চান্স আছে 26-এ, ঠিক আছে। যেহেতু 22, 24, 26 দদিচি মুনিটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, গাহি তাহাদের গান, কবি কাদের জয়গান করেছেন? ওই যে যারা শাবল হাতুড়ি গাইতেন, যাদের ত্যাগের ফলে আজকে আমরা বেঁচে থাকতে পারছি, যাদের ত্যাগের ফলে আজ আমরা সুন্দরভাবে চলতে পারছি, তাদের কথাই বারবার বলছেন। যেহেতু আমি বাংলা অনার্সের ছাত্র নই, তাহলে কোনো যদি অসুবিধা হয় তোমরা একটু মার্জনা করবে আমাকে, ঠিক আছে। জাস্ট আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি, এবং আমার যতটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা বলবো না, এটা আমার এক্সপিরিয়েন্স, অনেক দিন থেকে বাংলা নিয়ে একটু চর্চা করছি, দেখছি, তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বড় প্রশ্নের জন্য রচনামূলক 5 মার্কের জন্য নজরুলের সাম্যবাদী চেতনা, সাম্যবাদী মানে সমান, ঠিক আছে, সবাইকে সমান এক চোখে দেখা, সেটাই হচ্ছে সাম্যবাদী কবিতা। এবং সাম্যবাদী কবিতায়, সাম্যবাদীতে প্রচুর বিশ্বাসী ছিলেন কাজী নজরুল ইসলাম, এই কথাটা জানবি। যদি সাম্যবাদী কবি হিসেবে কাউকে বলা হয়, তাহলে কাজী নজরুল ইসলাম সবাইকে সমান দেখেছেন, তার মতে সমানতা, ইকুয়ালিটির কথা বারবার বলেছেন। আরেকটা জিনিস, ওই যে তো এখানে সাম্যবাদী চেতনার আলোকে বা আড়ালে কাজী কুলি মজুর কবিতাটি আলোচনা আসতে পারে। বা আরেকটা প্রশ্ন আছে, একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলে অপমান। আজকে যদি নিচু স্তরের মানুষের অপমান হয়, সেটা সমগ্র মানব জাতির, অখিল মানব জাতির, নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রচনাধর্মী কোয়েশ্চেন। আর এই চ্যাপ্টার থেকে বেশটা নেই, এই দুইটাই পড়লে হয়ে যাবে। আর আরেকটা তোমাদের বললাম, যেটা আমরা দদিচি মুনি সম্বন্ধে একটু পড়বে, ঠিক আছে। আর কি, তোমরা এই চ্যাপ্টারের শব্দার্থগুলো একটু পড়বে, যেমন মুটে, ঠিক আছে, সিক্ত, ভেজা, বাষ্পশকট কি, এইগুলা নিয়ে একটু পড়বে। পদরজ, অঞ্জলি, কপাট, পাঠের পিছনে যেগুলো দেওয়া আছে সেগুলা। আরেকটা সপ্রসঙ্গ ব্যাখ্যা আমার মনে হয় পড়লে তোমাদের জন্য ভালো হয়ে যাবে, যেটা হচ্ছে, তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে বড় সাজ মিছে। মানে তুমি নিপীড়ন দেবে, তুমি কষ্ট দেবে, তুমি বসে থাকবে, আমরা তোমাকে বাবু সাহেব বলবো, তোমাকে সম্মান করব, সেটা মিছে। তাহলে কবি তার কবিতায় বলছেন, তুমি শুয়ে রবে তেতলার পারে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে বর্ষা মিছে। এটা একটা। তাছাড়া কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, এই সেটাগুলো আসতে পারে। তাহলে শব্দ অর্থ মোটামুটি একটু পড়লে এই কবিতাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবারে আমরা যাব পূব পশ্চিম, যেটা অচিন্ত কুমার সেনগুপ্ত, সেটা এগেইন আবার দুটা, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। যেটা পূর্ববঙ্গ মানে বাংলাদেশ বর্তমান, এবং পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল যেটা। তাহলে এই দুই জায়গার মানুষ আগে সব এক জায়গাতে ছিল, দেশ বিভাজনের সময় 1971 সেটা আলাদা হয়েছে, বাট দুই বাংলার মানুষের চলাফেরা, দু বাংলা মানুষের জিনিস, কথাবার্তা, আলাপ সবগুলাই সেম, ঠিক আছে। তাহলে এখান থেকে অর্থ আসতে পারে, যেমন বাঠিয়ালি আজান, এখান থেকে একটু টিকে আসে, যেমন সারিজারি আসতে পারে। দদিচিটা আগের চ্যাপ্টার, এটা এখানে ধরবে না। সারিজারি আসতে পারে, আর সারিজারিটা এতটা কমন নয়, বাট বাউলটা আসতে পারে, বাউল, বাটিয়ালি, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে টিকা কিন্তু একটু আসে, তোমরা একটু টিকাটা এই চ্যাপ্টার থেকে একটু পড়ে নেবে, একটু পড়লে হয়ে যাবে। এই চ্যাপ্টারটা একটু
মানে বড় আছে। আমি এই চ্যাপ্টার নিয়ে একটা আলাদা সেপারেট যদি সময় পাই আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দেবো। আরেকটা জিনিস, আমার টাঙ্গাল তোমার টাঙ্গাইল আমার ধনেকালি, টাঙ্গাল যেটা বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাল, আমার ধনেকালি। আমাদের এখানে টাঙ্গাল বলতে কী বোঝানো হয়েছে 2023-তে এসেছে। আরেকটা খাঁচা, আমার খাঁচার ভিতরে এই অচিন পাখি নানাগুলো, এখানে খাঁচা বলতে কাকে কী বোঝানো হয়েছে? অচিন পাখিটিকে, ঈশ্বর বা ভগবান যে কিছু আমাদের ভিতরে থাকে, যেটা আত্মা, অন্তরাত্মা, ঠিক আছে। পূব পশ্চিম কবিতাতে উল্লেখিত যে কোনো 4টি লোকসঙ্গীত, এইগুলো খুব আসে যে লোকসঙ্গীতের নাম, কারণ এখানে বিভিন্ন নদীর নাম আছে, লোকসঙ্গীতের নাম আছে, বিভিন্ন শাড়ির নাম আছে, ডাঙ্গা, তোমার বিভিন্ন গান আছে, বাউল, গম্ভীরা, ঠিক আছে। শাড়ির নাম যেমন জামদানি, বালুচর, এইগুলো একটু পড়বে। কয়েকটি শাড়ির নাম, ঠিক আছে, কয়েকটি লোকসঙ্গীতের নাম যেমন বাউল, ভাটিয়ালি, এইগুলা পড়বে। এখানে অনেকগুলা গানের নাম আছে, কয়েকটি শাড়ির নাম আছে, এগুলো একটু পড়বে কারণ এগুলো ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য। এগুলো খুব একটা আসে না, আসে এগুলো। যেমন শূন্যস্থান পূর্ণ তোমরা পড়তে পারো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি, মানে আমরা মন্দির মসজিদে বাতি জ্বালাই। এখানে আমাদের কিন্তু ধর্ম কোনো বিরোধ নয়, সেখানে আমরা আমাদের মন প্রাণ দিয়েই জ্বালাই, আমরা বিশ্বাস করি। কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, একইভাবে যে এক হওয়ার যে অঙ্গীকার, সেটা। যেমন লোকসঙ্গীতের নাম আসতে পারে, 4টি নদীর নাম আসতে পারে, শাড়ির নাম আসতে পারে, ঠিক আছে। আমাদের শত্রুকে যারা আমাদের ভাগ করে নিয়েছে, বিভাজন করে দিয়েছে দু বাংলার মানুষকে, সেই সময়কার সরকারের কথা বলা হয়েছে, ঠিক আছে, যারা আমাদের আলাদা করে দিয়েছে, বা আমাদের তথাকথিত আমাদের ভিতরেরও কিছু মানুষ আছে যারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদেরকে আলাদা করে দিয়েছে। আচ্ছা, নেক্সট, পূব পশ্চিম কবিতায় বলতে পূব বলতে কাকে? পশ্চিম শব্দের অর্থ, যেটা আমি আগেই আলোচনা করলাম 2020-তে, এটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। সপ্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমাদের ভাষার এক ভালোবাসা, মানবতা এক, বিনা সুতায় রাখি বন্ধনের কারিগর, মানে আমরা সবই এক, মর্মের মধুকর, মঙ্গলের দূত, চিরন্তই কুশল সাধক, এটা আসতে পারে যে আমরা সবই এক, আমাদের এক নজরুল, এক ভাষা, আমাদের মানবতা এক, আমরা বিনা সুতোয় রাখি বন্ধন রাখি, মানে একটা মিল, একটা মিলের কথা বলা হয়েছে, যে প্রেম, প্রীতি, করুণা, সেটা বলা হয়েছে। আরেকটা, পূব পশ্চিম কবিতায় যে এক প্রবল আশাবাদ ধ্বনিত হয়েছে, এই যে দুই স্থানের মানুষের মধ্যে যে একটা প্রেম ধ্বনি, নানা ধরনের বিভেদ এবং বিভাজনের প্রেক্ষিতে আশাবাদের স্বরূপ ব্যাখ্যা করবে, কারণ বিভেদ বিভাজন চলে আসছে আজকের দিনে। আমরা যদি দেখি আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের অবস্থা খুব একটা ভালো নয়, তাহলে এই যে বিভেদের মধ্যেও যে এক হওয়া, আমার টাঙ্গাল, আমার ধনেকালি, এই যে আমার এই নদী, তোমার ওই নদী, নদীর জল এক কিন্তু মিজিলে গিয়ে আলাদা হয়ে যাচ্ছে, সেই যে একা মানে মিলনের একটা ভাব সেখানে। কারণ অচিন্ত্য কুমার সেনগুপ্ত পশ্চিমটা লিখেছেন যে দুই জায়গায় মানুষের মধ্যে যাতে মিল ভালো থাকে, দুই জায়গার মানুষের মধ্যে যাতে প্রেম, প্রীতি ভালো থাকে, কারণ আমরা একই জায়গার মানুষ, আলাদা হয়েছি, ঠিক আছে, একই নদী আমাদের, ঠিক আছে। প্রত্যেকটি লাইনে সেগুলো প্রকাশিত হয়েছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আর খুব একটা দরকার নেই। আর শর্ট প্রশ্নটা তোমরা বই থেকে পড়ে ফেলবে, যে পিয়ালি শব্দের অর্থ কী, রূপনারায়ণ নদী কোন রাজ্যে অবস্থিত। আর বড় প্রশ্নের জন্য এগুলো আমি আর এক্সপ্লেন করতে চাই নাই, যে আমার টাঙ্গাইল, তোমার ধনেকাল, এখানে শাড়ি, যে আমার কি তোমার কি, ঠিক আছে, দুই জায়গার। বাকি হয়ে যাবে এই চ্যাপ্টারটি, আরেকটা খুব একটা লাগবে না এখান থেকে। নেক্সট যেটা, এই যে এই একটু আগে আমি যেটা আলোচনা করলাম কুলিমজুর থেকে, তোমার শুয়ে রবে তেতলা, এটা একটু পড়বে। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা। আচ্ছা, এখান থেকে শর্ট প্রশ্ন 2 মার্কের জন্য আসতে পারে। ওই যে মহামানবের উত্থানে কারা হাসছে, কারা কাঁদছে, হ্যাঁ, এই সব প্রসঙ্গ ব্যাখ্যাটা যদি একটু পড়ে নাও তাহলে ওইটা কাভার হয়ে যাবে। সিলেক্টিভ বলে খুব একটা পড়লে হবে না, ঠিক আছে, একটু যদি ভালো করে বুঝো তোমরা বাংলা ভালো বানিয়ে লিখতে পারবে। আর চলিত ভাষা এবং সাধু ভাষা মিলিয়ে লিখবে না, নাহলে গুরুচণ্ডালি দোষ হয়ে যাবে, যেখানে তোমাদের মার্কস কাটার মানে চান্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, পূব পশ্চিমটা তো আমরা এখন আলোচনা করলাম, অতিরিক্ত কিছু প্রশ্ন আছে, এখানে লাগবে না। আরেকটা, ওই যে এইটা একটু পড়তে পারো, পরস্পর আমরা পর নই, আমরা পড়ছি, একই জায়গার মানুষ, আর আমরা তো আরশি, কিনারেরই মানুষ, এক জায়গারই মানুষ, ঠিক আছে। লাস্ট কবিতা খরা, শঙ্খঘোষ, সেটার আলোচনা আমাদের চ্যানেলে আছে, যেখানে মানুষের মনোজগতের যে, কারণ এখন মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিজের চিন্তা ছাড়া অন্য কারো কিছু কথা ভাবে না, সেই কথাটাই এখানে শঙ্খঘোষ বুঝাতে চেয়েছেন। এবং শঙ্খঘোষ আধুনিক কালের একজন কবি, সাম্প্রতিক কালের একজন কবি, ঠিক আছে। এই করোনার সময় উনি মারা গিয়েছেন এবং বহুদিন তিনি অধ্যাপনার সাথেও যুক্ত ছিলেন। এটা পড়তে পারো যে তার প্রথম রচিত কাব্যগ্রন্থগুলো কী কী। আর এখান থেকে একটা শর্ট মানে বড় প্রশ্ন আসতে পারে, যদি মানে সপ্রসঙ্গ ব্যাখ্যা, ওই যে বালি তুলি, ওইটা মানুষের বিরানহীন ধ্বংসাত্মক কাজ যেগুলো চলছে দিন দিন, একদিন পৃথিবীটা
ধ্বংস হয়ে যাবে, বা ওই যে মানুষের বিরামহীন ধ্বংস চলে যাচ্ছে, নাগরিক সভ্যতা বিকাশের সাথে সাথে এই যে গ্রাম্য সভ্যতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলোর একটু তোমরা পড়লে পারবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বড় প্রশ্ন খুব একটা নেই। খরা কবিতায় কবিকে শঙ্খ ঘোষের দেহাবসান 2021 সালে। খরার ফলে কী হয়েছে, চারিদিক শুকিয়ে যাচ্ছে। আর এখান থেকে বড় প্রশ্ন খুব একটা আসে না, বাট আসলে ওই তোমার বালি তুলে বালি তুলে বালি তুলে বালি তুলে মানুষের বিরামহীন ধ্বংসাত্মক কাজ যেগুলো চলছে, শহর নাগরিক সভ্যতার বিকাশ, এগুলো নিয়ে একটু আলোচনা করবে। আর খরা কবিতার মর্মার্থ আমার মনে হয় না আসবে করে, কারণ এটা খরা কবিতার মূল ভাব যেটা, এটা তোমরা অবশ্যই পারবে, কারণ কবিতাটা অনেক ছোটো, অনেক ছোটো। হ্যাঁ, তাহলে সেখান থেকে বড় প্রশ্ন আসার চান্স নেই। এবং এখানে থেকে এটা আসতে পারে তার রচিত কিছু কাব্যগ্রন্থ, মূর্খ বড় সামাজিক নয়, এগুলো আসতে পারে। ছোটো প্রশ্নই বেশি আসে এখানে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। এবং আধুনিকতার জোয়ার নিয়ে তিনি এসেছিলেন। আর এখান থেকে বিশ্ব সংসার, জগৎ সংসার, এগুলো শব্দার্থ কিছু আছে, আর কিছু একটা নেই। তাহলে আমাদের মোটামুটি সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমি কিছু আলোচনাই করেছি, তার জন্য ভিডিওটি একটু লম্বা হয়েছে। নাহলে এইভাবেই আমরা গল্প আলোচনা করব, এবং ধীরে ধীরে বাকি করে তোমাদের সিলেবাসটা শেষ করব। বাংলাটা একটু আগে থেকে পড়ো, আমার মনে ইংলিশের সাথে সাথে করলেও তোমরা সিলেবাসটাও কমপ্লিট করতে পারবে। এবং শেষে আমি একটা সাজেশন দেবো তোমাদের, এবং লাইভ কিছু যদি তোমাদের দরকার, আমরা লাইভ কিছু ক্লাসও নেবো, তোমাদের কিছু বুঝাবো চ্যাপ্টার সম্বন্ধে। ঠিক আছে, আর উত্তর লেখার কৌশল সম্পূর্ণ এই ভিডিওতে আমরা কভার আপ করেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।